স্কিল এমপ্লয়মেন্টটা হচ্ছে একটা বড় পার্ট। যেমন ChatGPT চেক করে যে এটা কোনো AI রিলেটেড কি। এভরি ইয়ার 149,000 আইটি জবের ভ্যাকেন্সি আছে। তার পড়াশোনা শেষ হওয়ার পর ইউজুয়ালি ওই কোম্পানি তাকে নিয়ে নেয়। অনেক ধন্যবাদ শুরু করার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জার্মানির হামবুর্গ শহর থেকে। আমি আছি রবিউল চৌধুরী। শুরুতেই যদি একটু বলি যে এসসিসিজি কি? স্টাডি অ্যান্ড ক্যারিয়ার কোচ জার্মানি। আমরা আসলে এই একটা প্ল্যাটফর্ম বাংলাদেশীদের ১ম প্রফেশনাল নেটওয়ার্ক জার্মানিতে আমরা শুরু করেছি। আমরা বেসিক্যালি জার্মানিতে যারা বাংলাদেশী প্রফেশনালরা আছেন এখানে সাকসেসফুলি তাদের ক্যারিয়ারটা বিল্ড করেছেন একদিনে তো হয়নি, অনেক দিন লেগেছে। তো তারা বেসিক্যালি চেষ্টা করছি একটা ইকোসিস্টেম তৈরি করতে। যেখানে যারা আছে এখানে তাদের সাথে বাংলাদেশে যারা আছে বা যারা আসবেন তাদের একটা মেলবন্ধন তৈরি হয়। আমি আর কথা না বাড়াই, আপনারা যারা অধীর আগ্রহে ওয়েট করছেন, দুজন আমাদের এক্সপার্ট এর কথা শোনার জন্য আইটি রিলেটেড জবের জন্য জার্মানি কেমন? এই জার্মানিতে কিভাবে আবেদন করব? কোথায় সবচেয়ে বেশি অপরচুনিটি? এই কথাগুলো আমরা জানবো আজকে। সেই সাথে আমরা জানবো আপনাদের কি করতে হবে জার্মানিতে সাকসেসফুলি আসার জন্য। এরপরে আরেকটা বিষয় খুব ইম্পোর্টেন্টলি আমরা জানবো, সেটা হচ্ছে বাংলাদেশে একটা হাইপ তৈরি হয়েছে এখন। সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড। এই অপরচুনিটি কার্ড এই শব্দটা মোটামুটি সবাই জেনে গেছে এবং সবাই এই অপরচুনিটি কার্ডে আসতে চায়। তাহলে এই অপরচুনিটি কার্ডে আসাটা আইটি সেক্টরে যারা আছে স্পেশালি তাদের জন্য অপরচুনিটি কার্ডে আসাটা ভালো হবে নাকি ডিরেক্ট জব নিয়ে আসার সুযোগ আছে? এটার একটা অ্যানালাইসিস শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন দুজন খুবই এক্সপেরিয়েন্স আইটি সেক্টরের বিশেষজ্ঞ জার্মানিতে যারা থাকেন। আমাদের সাথে আছেন জাহিন আজাদ। উনি হামবুর্গের হামবুর্গ অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং উনি বাংলাদেশে পড়াশোনা করেছেন কুয়েট থেকে এবং জার্মানিতে এখন চাকরি করছে পড়াশোনা শেষ করে এখন প্রায় ৭ বছর ধরে কাজ করছে উনি বায়াসডফ। আপনারা যারা বাংলাদেশে নেভিয়া ক্রিম চিনেন সেটার মাদার কোম্পানি হচ্ছে বায়াসডফ। সেখানে উনি এক্সপার্ট হিসেবে সেখানে কাজ করছেন। এই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো একজন মেধাবী আইটি স্পেশালিস্ট। উনি হচ্ছেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। উনি হচ্ছেন হাসনাত রিয়াদ ভাই। চট্টগ্রামের ছেলে। আইইউসি থেকে উনি ইসিই তে পড়াশোনা করেছে এবং উনি জার্মানিতে বা ইউরোপে এসেছেন খুব ফেমাস ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে। ফ্রান্সে পড়াশোনা করেছেন, তারপর জার্মানিতে পড়াশোনা শেষ করেছেন এবং এখানে চাকরি করছেন। প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের দুজন যে এক্সপার্ট যে যুক্ত হয়েছেন জাহিন আজাদ এবং হাসনাত রিয়াদ ভাইকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি ফ্লোর দিচ্ছি আপনাদেরকে। আমাদের কানেক্টিং ডট আমরা কানেক্ট করছি এসএসসিজি এখানকার এক্সপার্টদের সাথে বাংলাদেশী যারা স্বপ্ন দেখছেন এবং যারা কোয়ালিফাইড তাদেরকে। সেই কানেক্টিং ডটের এপিসোড ৫ শুরু হচ্ছে এখন। সবাইকে ওয়েলকাম। আমি হাসনাত রিয়াদ। আমার পরিচয় অলরেডি রবিউল ভাই বলে দিছে। এর বাইরে আসলে এক্সট্রা করে তেমন এক্সট্রা এড করার কিছু নাই। আমি আছি জার্মানিতে এখন ফ্রাঙ্কফুর্ট শহরে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ রবিউল ভাই, হাসনাইন ভাই আর এসএসসিজি কে এমন একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমি আমার পরিচয় দিই, আমি জাহিন আজাদ। আমি জার্মানিতে আছি 2015 থেকে। কুয়েটে আমি ট্রিপলিতে পড়াশোনা করেছি। আর এখানে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার পর আমি কয়েকটা সেক্টরে জব হপিং করেছি। প্রথমে ডেটা সায়েন্সে ছিলাম। আর এখন লাস্ট 5 ইয়ার্স ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। আর এখন অনেকটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব করছি আইটি সেক্টরে। সো আমাদের আজকের যেই টপিকসটা এটা হচ্ছে বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্টের জন্য আসতে চাচ্ছেন জার্মানিতে। তাদের জন্য জার্মানিতে কি রকম জব অপরচুনিটিস এবং জব অপরচুনিটিস গুলা আপনারা কিভাবে এক্সপ্লোর করবেন, গাইডলাইন কি হবে, কিংবা যদি জব অ্যাপ্লাই করতে চান তাহলে কি জিনিসগুলো আপনাদের অ্যাপ্লিকেশনের টাইমে মাথায় রাখা দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। থ্যাংক ইউ। এই ইনফোগ্রাফিক্স গুলা নিচে আমরা সোর্স দিয়ে দিয়েছি। ৩টা মেজর পার্ট যদি আপনারা এখানে খেয়াল করেন, টপ সেক্টরস ফার্স্ট লেফট সাইডের ইনফোগ্রাফিক গুলা। ইনফরমেশন টেকনোলজি বা জার্মানির কারেন্ট জব মার্কেটের 19% হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। কারেন্ট যে ভ্যাকেন্সি আছে তার মধ্যে 10% ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং আর 8% হেলথ কেয়ার। সো বর্ডার স্কেলে ইনফরমেশন টেকনোলজিতে জবের ভ্যাকেন্সি হিউজ জার্মানিতে। এটা আমরা সবসময় শুনে থাকি, বাট অ্যাকচুয়ালি দিস ইজ ট্রু এবং স্ট্যাটিস্টিক্যালি এই নাম্বারটাও এটা প্রমাণ করে। আর আপনি যদি জব সেক্টরের কংক্রিট নাম্বারগুলা দেখেন ভ্যাকেন্সি গুলার জন্য, এখানে জার্মানিতে মাঝখানের গ্রাফটা হচ্ছে জার্মানির 16 স্টেটের প্রত্যেকটা স্টেটে কি পরিমাণ ভ্যাকেন্সি আছে এগুলার। এই নাম্বারগুলা হচ্ছে কমপ্লিট ভ্যাকেন্সি, নট অনলি আইটি সেক্টর বাট কমপ্লিট ভ্যাকেন্সির জন্য। বাট এই নাম্বারগুলো প্রুফ করে যে অ্যাকচুয়ালি জার্মানিতে স্কিলড ওয়ার্কারের একটা হিউজ শর্টেজ আছে এবং
জার্মানি লাস্ট 2 ইয়ার্সে এখানকার আইনবুর্গারুং বা ন্যাচারালাইজেশন প্রসেসে আপনার সিটিজেনশিপ চেঞ্জ করার প্রসেসটা অনেক ইজি করে দিয়েছে। এটা দান খয়রাতের বিষয় না বা সমাজ সেবার জন্য না, বিকজ দে রিয়েলি নিড স্কিলড ওয়ার্কার্স। তো যারা লাইফে বা ক্যারিয়ারে চেঞ্জের জন্য জার্মানিকে একটা অপশন হিসেবে দেখতেছেন, তাদের জন্য অ্যাকচুয়ালি জার্মানি আসলেই একটা হিউজ অপরচুনিটি জায়গা। আপনার ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে আমরা পরের স্লাইডগুলোতে দেখব কেন শুধুমাত্র ভ্যাকেন্সি না, আমরা আমাদের এখানে কাজের সেক্টরের কিরকম, ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিরকম, ক্যারিয়ার অপরচুনিটি কিরকম, গ্রোথ অপরচুনিটি কিরকম, সেসব ক্ষেত্রে। তো ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ আছে, তার মধ্যে সবচেয়ে বড় ইকোনমি এখন আফটার ইউকে লেফট যে জার্মানি, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই ইয়ারটাকে, এই ডেকেডটাকে 2020-2030 এই ডেকেডটাকে ইউরোপিয়ান ইউনিয়ন ওদের গোলে ঘোষণা করছিল যে ডিজিটাল ডেকেড ফর ইউরোপ। এবং ডিজিটাল ডেকেড ফর ইউরোপের এই যে একটা প্ল্যান তাদের নেক্সট 10 ইয়ার্স, তার মধ্যে অলরেডি 4 ইয়ার্স চলে গেছে, নেক্সট 6 ইয়ার্সে যে প্ল্যানগুলোও আছে তার মধ্যে ওদের এমপ্লয়মেন্ট, স্কিলড এমপ্লয়মেন্টটা হচ্ছে একটা বড় পার্ট। কারণ আপনারা জানেন ইউরোপ একটা এইজিং জেনারেশনের কন্টিনেন্ট। জার্মানি তো যেমন এভারেজ ইজ অ্যারাউন্ড 42 নাও। তো এই শর্টেজটা ফিল আপ করার জন্য তাদের লোক দরকার, এবং লোক কোত্থেকে আসবে? ডেফিনেটলি স্কিল ইমিগ্রেন্ট আসবে, যার কারণে জার্মানি এতদিন ধরেও ওরা কোনো পয়েন্ট বেস ইমিগ্রেশন স্টার্ট না করে রিসেন্ট স্টার্ট করছে যে এই শর্টেজটা যেন ফিল আপ করতে পারে। সেকেন্ড একটা পার্ট হচ্ছে ওদের গভর্নমেন্ট জিনিসগুলাকে, গভর্নমেন্ট যে প্রসেসগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস যেগুলা, এগুলাকে ওরা অনেক বেশি ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে এখন। আগে জার্মানি ছিল পেপার ওয়ার্ক, এভরিথিং হ্যাজ টু বি ইন পেপার। এই জিনিসটাকে ওরা চেঞ্জ করে এখন অনলাইন বেসিসে কিংবা ডিজিটালাইজেশন বেসিসে, ইভেন আপনার জার্মানিতে আসার পরে যে আপনার রেসিডেন্স কার্ড হবে ওইটার জন্য একটা ই রিডার করা, এবং ওই ই রিডারের মাধ্যমে আপনি আপনার যাবতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেগুলো আছে জার্মানিতে ওইগুলো অ্যাক্সেস করতে পারা। ট্যাক্সের ব্যাপার হইতে পারে, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার হইতে পারে, আপনার যাবতীয় যত রেকর্ড আছে এগুলো সব আপনার ইআইডির আন্ডারে আসবে, আপনার ফিউচার অ্যাপ্লিকেশনগুলো ইআইডির আন্ডারে আসবে। এর সাথে সাথে ওরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করতেছে। নেটওয়ার্কিং, ওদের একটা টার্গেট আছে 2020-30 মধ্যেই ওরা প্রত্যেক ঘরে ঘরে 100% ডিজিটালাইজেশন এবং গিগাবিট ইন্টারনেট দিবে, which is like blink of a second আপনি পুরা ওয়ার্ল্ড ঘুরে ফেলতে পারবেন বায়া দ্য ইন্টারনেট। সো প্রচুর স্কিলড লোকের দরকার এই জিনিসটাকে সফল করার জন্য, যার কারণে প্রচুর অপরচুনিটিও ক্রিয়েট করা হচ্ছে। ওদের এই ডিজিটাল ডেকেড প্ল্যানের পার্ট হিসেবে ওদের এখানে যেহেতু প্রচুর লোক লাগবে, এবং জার্মানি ওদের ইউরোপিয়ান ইউনিয়নের বড় ইকোনমি হিসেবে জার্মানির একটা বড় পার্ট আছে, এবং এই বড় পার্টটা ফিল আপ করার জন্য জার্মানিতে এখন এভরি ইয়ার 149,000 আইটি জবের ভ্যাকেন্সি আছে। এইগুলো ফিল আপ করার জন্য আমাদের যে জার্মান গভর্নমেন্ট হচ্ছে আপনার বাইরের থেকে ইমিগ্রেন্ট এবং স্কিল ইমিগ্রেন্ট যারা, তাদেরকে আনার জন্য কিছু স্পেসিফিক সেক্টরকে ডিফাইন করছে। ওয়ান অফ ইট, এই যে সেক্টরগুলো ডিফাইন করছে তার মধ্যে কিছু মেজর সেক্টর আমরা এখানে লিস্ট করছি, আরো অনেকগুলো সেক্টর আছে, বাট মেজর সেক্টরগুলো হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন সাপোর্ট, আইটি সাপোর্ট এবং ডেটা সায়েন্স রিলেটেড জবস। এগুলাকে আরো একটু গ্র্যানুলার লেভেলে ভেঙে ওরা করছে। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি রিলেটেড ম্যানেজার পোস্টে কেউ আসতে চাইলে, যারা ম্যানেজার হিসেবে বাংলাদেশে অনেক দিনের এক্সপেরিয়েন্স আছে কিংবা অন্যান্য দেশেও এক্সপেরিয়েন্স আছে, তারা যদি আসতে চায় তাদেরকে ম্যানেজার হিসেবে আনার জন্য সরাসরি। তারপরে সিস্টেম অ্যানালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, অল সর্টস অফ আপনার প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট জবস, তারপরে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক প্রফেশনাল, সিকিউরিটি প্রফেশনালস, সব এগুলা করার এই যে শর্টেজটা আছে এই পোস্টগুলোর মধ্যে, এটাকে ফিল আপ করার জন্য ওদের এই অপরচুনিটি কার্ড কিংবা আপনার সরাসরি জব নিয়ে আসার যে সুযোগটা, এটা করে দেওয়া। ওয়েক স্টুডেন্ট বা ওয়ার্কিং স্টুডেন্ট, জার্মান ওয়ার্ড ওয়েক স্টুডেন্ট, যার অর্থ হচ্ছে ওয়ার্কিং স্টুডেন্ট। এটা একটা ইউনিক টু জার্মানি একটা কনসেপ্ট। এখানে হচ্ছে জার্মানিতে আপনি লিগালি অ্যাজ এ স্টুডেন্ট 120 ফুল ডেজ or 240 হাফ ডেজ পার ইয়ার ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক। অ্যান্ড যেটা হয় সবগুলা কোম্পানিতেই
full-time worker, and there are interns, and there are part-time workers. Part-time workers হচ্ছে এই ভেক স্টুডেন্টদের দিয়ে ফিল আপ করানো হয়। তো যেটা হয় যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় ইউ ক্যান গেট দ্য এক্সপেরিয়েন্স। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে বা পৃথিবীর সব জায়গাতেই যেটা হয় যে জব সেক্টরে যখন পড়াশোনা শেষ করে কেউ যায়, এভরিওয়ান লুকস ফর এক্সপেরিয়েন্স। আপনার কত বছর এক্সপেরিয়েন্স আছে এই জবে। এই জিনিসটা জার্মানির জন্য যারা স্টুডেন্ট অবস্থায় ভেক স্টুডেন্ট জব করে তাদের জন্য খুব ইজি হয়ে যায়, কারণ তারা তখন ফার্স্ট অফ অল তারা এক্সপ্লোর করতে পারে বিভিন্ন সেক্টর। কারণ স্টুডেন্ট অবস্থায় অনেক ড্রিম থাকে, আমি হয়তো এটা হব, বা অ্যাজ এ ফর এক্সাম্পল আমি যখন পড়াশোনা করছিলাম আমার একবার মনে হচ্ছিল যে আমি এই মানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবো, হ্যাকিং ট্যাকিং করে সব উল্টাপাল্টা করে ফেলবো। আবার কয়েকদিন পর মনে হচ্ছে না আমি ডেটা সায়েন্টিস্ট হবো, এআই দিয়ে সব কাজকর্ম করব। বাট টু বি অনেস্ট ওই সময় আমি জানতাম না, কিন্তু যখন আমি জব ফিল্ডে ঢুকছি তখন হচ্ছে যে এই এক্সপিরিয়েন্স গুলা গ্যাদার করার সুযোগ পেয়েছি আমি অ্যাজ এ ওয়ার্কিং স্টুডেন্ট। পার্ট টাইম জব করেছি। এগুলোর মাধ্যমে যেটা হয় যে ফার্স্ট অফ অল আপনার সিভি ভারী হয়ে যায়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন একটা স্টুডেন্ট একটা কোম্পানিতে ভেক স্টুডেন্ট করে, তার পড়াশোনা শেষ হওয়ার পর ইউজুয়ালি ওই কোম্পানি তাকে নিয়ে নেয়। বিকজ আপনি যখন একটা কোম্পানিতে নতুন জয়েন করতেছেন, আপনার পিছনে কিন্তু ফার্স্ট 6 মান্থ আপনি কোনো প্রোডাক্টিভ কোনো কিছু আউটপুট দিবেন এটা আশা করেও না। এবং ওইটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসেবেই কোম্পানি নেয়। কিন্তু যখন আপনি ভেক স্টুডেন্ট ছিলেন একটা কোম্পানিতে, আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অলরেডি হয়ে গেছে এবং আপনি ফুল টাইম জয়েন করছেন, ইউ আর অলরেডি প্রোডাক্টিভ ফ্রম দ্য ফার্স্ট ডে। মানে স্টাডি এবং ওয়ার্কের ব্যালেন্সের ক্ষেত্রেও এটা খুব সিভিয়ারলি নেয়। জবের ক্ষেত্রে কখনো আপনার পরীক্ষার সময় আপনি ১ মাস ২ মাসের ছুটি নিয়ে নিবেন। নোবডি ইজ গোইং টু ব্যাট অ্যান আই, বিকজ এটা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়। সো এটা স্টুডেন্টদের জন্য একটা ইউনিক অপরচুনিটি, এখানে লিগালি এক্সপেরিয়েন্স গ্যাদার করা এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। ডেফিনিটলি জাহিন ভাই যে জিনিসগুলা বলছে এই জিনিসগুলা ব্রেক স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাথে সাথে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা সবাই বাইরের দেশে যখন আসছি আমরা আমরা সবাই সেম জিনিসগুলাই ফেস করছি। আমরা যখন বাইরের দেশে আসছিলাম আমাদের চাপ থাকে, একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে যে আমি বেসিক্যালি পড়াশোনার পাশাপাশি জব করে দেন আমার লাইফটা লিড করা। প্লাস হচ্ছে অনেকের আবার অনেকে আমরা একটু লেট এজে আসি। ফর এক্সাম্পল আমি আমি যখন জার্মানিতে আসছিলাম তখন আমার ওয়াইফ আর আমার বাচ্চা দেশে ছিল। তো ওয়ার্ক স্টুডেন্ট একটা একটা ইউনিক অপরচুনিটি। এটা ওয়ার্ল্ডের অন্য কোনো জায়গায় আছে কিনা আমি জানি না, বাট জার্মানিতে এটা আপনি উইকলি 20 ঘন্টা করে কাজ করতে পারবেন এবং আপনার যেই পেমেন্টটা হবে এটা একটা ভালো জবের মতোই পেমেন্ট। তো আফটার ট্যাক্স এবং আফটার মানে যাবতীয় হেলথ ইন্সুরেন্সের পেমেন্ট কাটার পরে আপনার হাতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসবে, যেটা আপনি ওরি ফ্রি ভাবে আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন, জার্মানিতে লাইফটা লিড করতে পারবেন। কি কি কারণগুলোর জন্য আসলে জার্মানিকে চুজ করবেন এবং জার্মানিতে আসতে চাইলে কি জিনিসগুলো আপনি আসলে এক্সপেক্ট করতে পারেন? এখানকার অ্যাডভান্টেজ গুলা যদি আমরা বলি, ফিউ পয়েন্টস টু কভার আপ। একটা হচ্ছে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, সেকেন্ড হচ্ছে আপনার সোশিও ইকোনমিক সিকিউরিটিটা এবং আপনার জব সিকিউরিটিটা। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে মানে ইটস দ্য পয়েন্ট দ্যাট ওয়াজ ডিসাইডিং ফ্যাক্টর ফর মি টুয়ার্ডস মুভিং টু জার্মানি। আমি যখন স্টুডেন্ট লাইফ না একেবারে ছোটবেলা থেকে দেখে আসতেছিলাম যে এখানে যারা মানে আমরা তো নরমালি বলি 9 to 5, বা বাংলাদেশের ক্ষেত্রে আমার পার্সোনাল অভিজ্ঞতায় ছিল 7 to 9 এরকম একটা টাইম। আমার ফ্যামিলি মেম্বার, বড় ভাই এদের সবাইকে দেখে আসছি যে এই ধরনের মানে লাইফস্টাইল। সকালে উঠে ভোরে ট্রাফিক জ্যামের মধ্যে যাওয়া, যে নিয়ে সারাদিন অফিস করা, তারপর হচ্ছে বাসায় ৮টা-৯টার দিকে আসা, এসে নিয়ে আবার কাজ নিয়ে বসা। ফ্যামিলির জন্য কোনো সময় ছিল না। নিজের জন্য তো সময় বাদ, কোনো আড্ডা-টাড্ডা এগুলো তো চিন্তাও করা যেত না। কিন্তু ফ্যামিলির জন্য কোনো টাইম ছিল না। যেটা আসলে মানে আমরা তখন ওই কোর কোয়েশ্চেন এ চলে যাওয়া যে মানে কেন? মানে পড়াশোনা বা টাকা ইনকাম কেন করতেছি? তো জার্মানি এই জিনিসটা খুবই, খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করে যে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকতেই হবে। এটার একটা উদাহরণ যে আমি যেকোনো সময় মানে আপনি অ্যাজ এ ওয়ার্কার ইন জার্মানি, এমপ্লয়ি ইন জার্মানি, আপনি যেকোনো সময় আপনি কোম্পানিকে বলতে পারবেন বা আপনার টিম লিডকে ইমেইল করে যে আই এম ফিলিং সিক রাইট নাও অ্যান্ড আই ক্যানট কাম। And nobody will question anything. Up to 3 days legally আপনি কোন রকম মেডিকেল পেপার ছাড়া, কোন মেডিকেল ডকুমেন্ট ছাড়া আপনি you can stay in leave. I'm just not feeling right. That's all. আপনার কোন কারণ দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না কেন। 30 days মানে লিগালি হচ্ছে 22 days, বাট 30 days হচ্ছে ইউজুয়ালি থাকে প্রত্যেকটা কোম্পানিতেই পার ইয়ার লিভ।
30 দিন আপনি ইয়ারলি লিভ নিতে পারবেন। এবং আপনাকে নিতেই হবে। আপনি যদি নাও নেন, যেটা হয় যে মানে এইচআর তখন মানে সে বছরের শেষের দিকে লাস্ট মান্থে দেখা যায় যে আপনার এগ্রিগেটেড ছুটি অনেক জমে গেছে, আপনি নেন নাই। এইচআর আপনাকে কল করবে টিম লিডকে যে কেন তোমার এই এমপ্লয়ি কেন ছুটি নিতেছে না? তুমি কি তারে প্রেশারে রাখছো? এবং ওই ছুটির রিপোর্টগুলা সরকারের কাছে যায় এবং আপনি যদি ছুটিগুলা না নেন, তখন আপনার টিম লিডকে কোম্পানির হয়ে মানে আপনার কোম্পানিকে অ্যাকচুয়ালি জবাবদিহি করতে হবে। কেন তোমার এমপ্লয়ি ছুটি নিচ্ছে না? তোমার এমপ্লয়িকে তুমি মানসিক চাপে রাখছো, কাজের চাপে রাখছো, সে কেন ছুটিগুলো নিবে না? এবং দিস আর ম্যান্ডেটরি স্টাফ, যেগুলো আসলে বাংলাদেশে আমরা চিন্তা করতে পারি না। ছুটির জন্য দৌড়াদৌড়ি করি বা ছুটি পাওয়া যায় না। কিন্তু এই ক্ষেত্রে এটা এখানে খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করা যায়। আপনি কাজ করবেন। বাসায় যখন আসছেন আপনি, আপনার কাজ শেষ। কাজের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি পরের দিন আবার যত কিছু হয়ে যাক। এখন ২-১ টা জবের ক্ষেত্রে আছে যেগুলো অন কল ডিউটি, সেসব ক্ষেত্রে বাদ দিয়ে মেক্সিমাম জবের ক্ষেত্রে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আপনাকে মেইনটেইন করার জন্য কোম্পানি বাধ্য মানে সব রকম ভাবে আপনাকে অ্যাকোমোডেট করা। এবং এটা আমার জন্য আমি যে বললাম যে জার্মানি চুজ করা এবং জার্মানিতে সেটেল হয়ে যাওয়া জন্য সবচেয়ে বড় একটা রিজন ছিল যে আমি যদি কাজকর্ম করে নিয়ে আমি আমার লাইফের কোনো একটা পার্ট যদি এনজয় না করতে পারি, তাহলে তো আর মানে আমি বাংলাদেশে বা যেকোনো দেশেই বিলিয়ন ইউরো দিয়েও কি করব যদি আমি পার্সোনালি ওটা স্পেন্ড করার কোনো সুযোগ না পাই। তো এই ক্ষেত্রে এক্সাক্টলি। জার্মানিতে আপনি সম্পূর্ণ অ্যাডভান্টেজ পাবেন। আপনার জব ওয়ার্কিং আওয়ার ইউজুয়ালি এখানে ইনফোগ্রাফিকে আপনি দেখতে পাচ্ছেন 38.1 আওয়ার হচ্ছে অন এভারেজ কন্ট্রাক্ট থাকে। ইউজুয়ালি 37.5 টু 40 আওয়ার্স এর কন্ট্রাক্ট থাকে। ভ্যারি করে। আমার পার্সোনাল জবের কন্ট্রাক্ট 38 আওয়ার্স পার উইক। সো আমি এবং প্রত্যেকটা কোম্পানিতেই ফ্লেক্স টাইম কনসেপ্টটা থাকে। ফ্লেক্স টাইম কনসেপ্টটা হচ্ছে আপনি কখন আসবেন, কখন যাবেন, নোবডি ইজ গোইং টু কন্ট্রোল দ্যাট। মাইক্রো ম্যানেজমেন্ট বলে কোনো কিছু জার্মানিতে বিশ্বাস করা হয় না। এবং কোনো জায়গায় এটা খুব স্ট্রংলি মেইনটেইন করা হয় যে কাজ করতেছে কিনা বা কে কোন ব্রেকে গেছে, কি করতেছে। ইউ ডেলিভার, ইউ ডু ওয়ার্ক অ্যান্ড ইউ ডেলিভার। ডান। আপনি কিভাবে করতেছেন, কেন করতেছেন, এটা নিয়ে কেউ ওয়ারি করবে না। ওয়ারি করবে হচ্ছে যদি আপনি ওভার ওয়ার্ক করেন। আমি জাস্ট একটা স্মল এই স্লাইডটা একটু বেশি নিয়ে যাচ্ছে, বাট আই থিংক দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। আমি আমার স্মল হ্যাঁ, হ্যাঁ। এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন ১ম জবে ঢুকি, ১ম তখন একটা প্রজেক্ট, খুব ইম্পোর্টেন্ট একটা প্রজেক্টের একটা পার্ট ছিলাম আমি। তো আমার পার্টেরটা আমি মানে যেটা হয় যে মানে তাড়াতাড়ি করে দিতে হবে, নাহলে পরে চাকরিতে প্রবলেম হবে। সিঙ্গেল ছিলাম তখন, বাচ্চা-কাচ্চা নাই, কোনো কাজকর্ম নাই। তো বাসায় আমি অফিস থেকে এসে বাসায় আবার লগইন করে নিয়ে আমি কিছু করার ছিল না। ইট ওয়াজ আ কোল্ড ইভনিং। তো বাসায় বসে আমি আবার লগইন করে কাজ করতেছিলাম। আ রিপোতে কোড কমিট করতেছিলাম। তো somehow আমার টিম লিড ওই সময় ছিল এবং সে খেয়াল করছে আমি আ অনলাইন। অ্যান্ড হি লিটারালি কল্ড মি যে, "জাহিন কেন কাজ করতেছো? মানে কি হইছে? মানে why are you working at this hour?" এবং সে আমায় লিটারালি পুশ করছে যে, "শাট ইউর কম্পিউটার ডাউন। উই ডোন্ট নিড ইট। তোমার যদি প্রজেক্ট ফেইলও করে, I will take care of it. ডেডলাইন এমন কিছু না, ডেডলাইন ক্যান বি পুশড away. তুমি ইউ ক্যানট ওয়ার্ক এট দিস আওয়ার। তুমি অফিস আওয়ারে কাজ করো। বাকি সময় তোমার পার্সোনাল লাইফ।" সো দিস ইজ মানে এগুলা আনইমাজিনেবল, বাট দিস ইজ ভেরি নরমাল। এটা মানে ওয়ার্ক নর্ম বা ওয়ার্ক কালচার জার্মানিতে। আরেকটা টপিক যেটা মনে হয় হাসান ভাই ভালো করে বলতে পারবেন। ওয়ার্কার্স কাউন্সিল, যেটা আপনার রাইট অ্যাজ এ এমপ্লয়ি আপনার রাইটটা রিজার্ভ করে। বাট জার্মানিতে যেটা হয়, জাহিন ভাই যেটা বলল যে আফটার ওয়ার্ক আপনি যদি কাজ করতে যান, তাহলে আপনার এখানে ২ টা জিনিস। একটা হচ্ছে আইদার ধরে নিবে আপনি এফিশিয়েন্ট না প্রফেশনালি, অথবা আপনাকে কেউ ফোর্স করতেছে যে আপনাকে এক্সট্রা ওয়ার্ক গুলা করার জন্য। এবং আরেকটা জিনিস যেটা যেমন যেসব জায়গায় অন কল কিংবা যেসব জায়গায় আপনার এক্সট্রা আওয়ার ওয়ার্ক করতে হয়, ওই ওয়ার্ক আওয়ার গুলা কিন্তু আপনার আওয়ারের সাথে পরে এড হয়ে যায় এবং আপনি চাইলে ওই আওয়ার গুলা ছুটিতে কিংবা অন্য মনিটারি বেনিফিটেও কনভার্ট করতে পারেন। জাহিন ভাইয়ের ইয়েটা দিয়েই আমি স্টার্ট করি। সেটা হচ্ছে জব সিকিউরিটির ক্ষেত্রে যেটা হয়, এখানে ওয়ার্কার্স কাউন্সিল যেটা বলে। ওয়ার্কার্স কাউন্সিল মানে হচ্ছে বাংলাদেশে যেরকম ট্রেড ইউনিয়ন আছে, এখানের ট্রেড ইউনিয়নটাকে ওয়ার্কার্স কাউন্সিল বলে। তো এটা হচ্ছে বেসিক্যালি পলিটিক্স করার জন্য না। মানে ট্রেড ইউনিয়ন কিংবা ওয়ার্কার্স কাউন্সিল এটা পলিটিক্স করার জন্য না। এটা হচ্ছে অ্যাকচুয়াল বেনিফিট দেওয়ার জন্য। মানে আপনার ওয়ার্কার যারা থাকে, যে এমপ্লয়ি গুলা থাকে কোন কোম্পানিতে, তাদেরকে কিভাবে আপনার বেনিফিটেড করা যায়, ওইটা নিয়ে ওয়ার্কার্স কাউন্সিল হচ্ছে সারাক্ষণ চিন্তা করতে থাকে। সেটা হইতে পারে আপনার সাইকোলজিক্যাল ট্রেনিং, সেটা হচ্ছে পারে আপনার কোনো
আপনার ম্যানেজার আপনাকে কোনো কিছুর জন্য প্রেশার ক্রিয়েট করতেছে কিনা, এক্সট্রা ওয়ার্ক করাচ্ছে কিনা, আপনার যতটুকু ওয়ার্কিং আওয়ার তার বেশি আপনাকে দিয়ে কাজ করাচ্ছে কিনা, কিংবা আপনার আদার কোম্পানি রিলেটেড জব রিলেটেড যেসব জিনিসগুলা আপনার হেলথ এবং আপনার মেন্টাল ইয়ার উপরে প্রেশার ক্রিয়েট করতেছে, এই টাইপের জিনিসগুলা। কিংবা ধরেন একটা কারেন্ট এক্সাম্পল হইতে পারে, যেমন Volkswagen অনেকগুলো প্ল্যান বন্ধ করার প্ল্যান করতেছে, তখন ওয়ার্কার্স কাউন্সিল একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখানে ওয়ার্কার্স কাউন্সিল হচ্ছে প্রায়োরিটি সেট করবে যে কোন এমপ্লয়িটাকে যদি আমি চেক করতে যাই, তাহলে ওই এমপ্লয়িটা আরো কতজন লোক ওনার উপর ডিপেন্ডেন্ট, এই জিনিসটার উপর একটা স্কেল করে। আপনার বেবি আছে কিনা, কিংবা বেবি থাকলে ওটা ইম্প্যাক্টেড হবে কিনা আপনার জবের কারণে। সো ওয়ার্কার্স কাউন্সিল মূলত এখানে এমন ভাবে কাজ করে যে চাইলেই কোনো কোম্পানি আপনাকে হায়ার করলো, ভালো লাগলো না, সে কারণে বললো যে না ঠিক আছে নেক্সট উইক থেকে আপনি আসতে পারবেন না। এখানে এটা এভাবে কাজ করে না। এখানে কোন একটা এমপ্লয়ি হায়ার হওয়ার পরে তাকে চেক করা ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ আপনাকে যখন ফুল একটা ইন্টারভিউ প্রসেস শেষ করে নেওয়া হয়, এবং এখানকার ইন্টারভিউ প্রসেস লেংথি এবং খুব কস্টলি একটা প্রসেস, এইটা হওয়ার পরে আপনাকে চাইলেই কোম্পানি বের করে দিতে পারবে না, কারণ তাদের জবাবদিহিতা করতে হবে। আপনাকে যেই স্কিলটার জন্য নেওয়া হয়েছিল এটাতে কোনো লেকিংস থাকলে আপনাকে প্রপার ট্রেনিং করা হয়েছিল কিনা, আপনাকে অন্য কোনো জবের মাধ্যমে ট্রাই করা হয়েছিল কিনা, যে অন্য কোনো একটা অপরচুনিটির মাধ্যমে ট্রাই করা হয়েছিল কিনা, যে আপনি এটার জন্য ফিট না ওইটার জন্য ফিট, এরকম। সো ওয়ার্কার্স কাউন্সিলের কাজ হচ্ছে মূলত আপনার সার্বিক অ্যাজ এ এমপ্লয়ি যত রকম ফ্যাসিলিটিস প্লাস যত রকম সাপোর্ট দরকার সবগুলো যেন ওরা দেয়। আরেকটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, যেটা সোশিও ইকোনমিক সিকিউরিটি, যেটা সোজা কথা একদম সিম্পলি বললে, যাদের ফ্যামিলি থাকে তাদের একটা টেনশন থাকে যে আমি যদি জবলেস হই, দেন হচ্ছে আমার জব চলে গেলে আমি কিভাবে হব। এখানে জার্মান গভর্নমেন্টের পক্ষ থেকে এবং কোম্পানির সাথে ওদের একটা এগ্রিমেন্ট থাকে যে আপনি যদি কোনো কারণে বাই এনি রিজন যদি আপনাকে কোনো কারণে চেক করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেবে, যেটা হবে আপনার কারেন্ট স্যালারির হয়তো 60-70%, ডিপেন্ডস। খুবই ইম্পর্টেন্ট জিনিস। সাকসেস ফ্যাক্টরের জন্য প্রিপারেশনটা খুবই দরকার। আপনি যে কোনো জায়গায় যান, এটা আপনার পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, জব সার্চের ক্ষেত্রে হোক, আপনাকে যদি একটা সার্টেন অ্যামাউন্টের প্রিপারেশন আপনার না থাকে এবং আপনি যদি প্রিপেয়ার্ড না হন, ফর এক্সাম্পল ফুটবল, আপনি যদি ফুটবল পছন্দ করেন, খেলতে পছন্দ করেন, আপনাকে কিন্তু ওয়ার্ম আপ করতে হয়, এক্সারসাইজ করতে হয়, দেন গিয়ে আপনি ভালো ফুটবল খেলতে পারেন, ভালো ক্রিকেট খেলতে পারেন। সো এভরিথিং রিকোয়ার্স এ লট অফ টাইম টু প্রিপেয়ার। এখন জব একটাও ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আপনার পুরা লিভলিহুডের জন্য খুবই এবং সার্ভাইভ করার জন্য। সে কারণে এখানেও প্রচুর প্রিপারেশনের দরকার সাকসেসফুল হওয়ার জন্য। জব অ্যাপ্লিকেশন আমরা করতেই পারি যে কোনোভাবে, কিন্তু সাকসেসফুল ভাবে যদি করতে চাই দেন হচ্ছে আমাদের প্রত্যেক দেশের কিছু আলাদা প্রসেস থাকে, এগুলার ফলো করে প্রিপারেশন নিয়ে করা দরকার। তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের রিজিউম এবং কভার লেটার। রিজিউম এবং কভার লেটারের ব্যাপারটা যেটা হচ্ছে, আপনাকে রিজিউমটা প্রত্যেক দেশে আলাদা ফরম্যাট ফলো করে ওই ফরম্যাটে রেডি করতে হবে। ফর এক্সাম্পল আমরা যখন জার্মানির জন্য অ্যাপ্লাই করব, আমাদের রিজিউমটা হইতে হবে জার্মান ফরম্যাটে। এবং আমাদের এখন কারেন্টলি আমরা যেহেতু ডিজিটালাইজেশন এবং আমরা যেহেতু সবাই আইটির সাথে রিলেটেড, আমরা জানি যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, আপনার রিজিউমটা একজন হিউম্যান রিড করার আগে এটা একটা এটিএস প্রসেস পার করে আসতে হয়, অটোমেটেড অ্যাপ্লিকেশন চেকিং সিস্টেমে দিয়ে পার করে আসতে হয়। এবং ওই অ্যাপ্লিকেশন প্রসেসটা পার করার জন্য আপনার সিভিতে, আপনার রিজিউমে কিছু কিওয়ার্ড থাকা লাগবে মাস্ট, যেগুলো হচ্ছে আপনার জব ডেসক্রিপশনের সাথে কিংবা জব রিকোয়ারমেন্ট যেগুলো চাইছে কোম্পানি, ওগুলোর সাথে মিলতে হয়। দেন আপনি ফার্স্ট রাউন্ডের এই যে এটিএস পার করে যেতে পারলে দেন অনলি 20 to 30 সেকেন্ডস আপনার রিজিউমের জন্য কোনো এইচআর স্প্যান করবে। রিজিউমটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এটা আপনাকে প্রপারলি স্ট্যান্ডার্ড ফলো করে, কান্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করে রেডি করতে হবে। এখানে যেমন এসসিসি একটা বড় হেল্প হবে আপনাদের জন্য। এসসিসির অনেকগুলা প্যাকেজ আছে, ওদের অনেকগুলো স্ট্যান্ডার্ড প্ল্যান আছে এবং ওদের এক্সপার্ট যারা আছে তারা আপনাদেরকে রিজিউম এবং কভার লেটার করার জন্য হেল্প করতে পারে। রিজিউমে তো হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল স্টেপ আপনার একটা প্রপার রিজিউমে তৈরি করা। রিজিউমেটা যখন আপনার অটোমেটেড প্রসেস থেকে পাস হলো, এইচআর যখন তার 15-20 সেকেন্ডের স্কিম থ্রু করলো, এইচআর এর কাছেও ইনিশিয়ালি
পাস হলো। নেক্সট স্টেপ হচ্ছে আপনার সে কভার লেটার দেখবে। এখন কভার লেটারের ক্ষেত্রে সবাই যেটা যেই ভুলটা করে, রিজিউমে যেমন মোরলেস একটা রিজিউমই থাকে মানুষের। আনলেস ইউ আর ভেরি এক্সপেরিয়েন্সড এবং অনেক বছর ধরে জব করতেছেন, সেক্ষেত্রে আপনার রিজিউমে অনেক বড় না করে এখানে এসএসসি অবশ্যই আপনার মানে টিপস এন্ড ট্রিক্স দিতে পারবে কিভাবে মাল্টিপল রিজিউমে তৈরি করতে হয়। বাট ইনিশিয়ালি সবার রিজিউমে একটাই থাকে। কিন্তু কভার লেটারটা ইটস আ ইউনিক, ইট শুড বি ইউনিক টু দ্যাট জব দ্যাট ইউ আর অ্যাপ্লাইং টু অনলি। এবং এই ভুলটা কিভাবে এভয়েড করা যায়? এভয়েড করে আপনার কারণ হচ্ছে আপনার কভার লেটারটা যদি সেরকম একটা টেমপ্লেটের মতো আপনি বানায় রাখেন, রিজিউমে যেরকম থাকে, ওখানে শুধু কোম্পানির নাম চেঞ্জ করে আর জব পোস্টিং এর নামটা আপনি রিপ্লেস করে বসায় দিয়ে পাঠায় দেন। যে এইচআর দিনের মধ্যে এই ধরনের রেগুলার কভার লেটার পড়ছে, সে জাস্ট চোখ পড়লেই বুঝে যাবে ইটস আ টেমপ্লেট কভার লেটার। যখনই এটা টেমপ্লেট কভার লেটার পড়বে আপনার মনে হবে এইচআর এর কাছে সে কমপ্লিটলি এটা বাদ দিয়ে দিবে। কমপ্লিটলি। বা আপনি নিজেই চিন্তা করেন, আপনি আপনার নিজে ইউ ওন আ কোম্পানি, ইউ আর হায়ারিং এমপ্লয়িজ এবং আপনার কাছে কভার লেটার একটা আসলো যেটা আপনি বুঝলেন যে যেটা আরো ১০০ জনের কাছে গেছে। এবং আপনার ওইটা মানে শুধু নাম চেঞ্জ করে কপি পেস্ট করছে। আপনার কোম্পানির নাম বসায় দিছে আর জব পোস্টিং এর নাম বসায় দিছে কভার লেটারে। ইউ উইল ফিল ডিসগাস্টেড, মানে কি এটা কি? কোন এফোর্টই তো দিল না সে। এবং দ্যাটস প্র্যাকটিক্যালি হোয়াট হ্যাপেন্স। আপনার কভার লেটার এর জন্য খুবই স্পেসিফিক্যালি এবং আপনার আই উড সে মানে সবচেয়ে বেশি টাইম আপনার কভার লেটারে দিতে হবে যাতে যে কেউ কভার লেটার পড়ে মনে হয় না, দিস গাই, দিস পারসন রিয়েলি ওয়ান্টস টু ওয়ার্ক এট দিস জব। সে টাইম নিছে, কোম্পানি সম্বন্ধে জানছে, জব পোস্টিং সম্বন্ধে জানছে, আহ, কিভাবে এগুলা লিখতে হয় এগুলার ক্ষেত্রে এসসিজি এক্সপার্টরা ভালো মতো হেল্প করতে পারবে। কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। কভার লেটার নিয়ে আমি এখন পর্যন্ত দেখি আমার আমার বন্ধু বান্ধবও যখন অ্যাপ্লাই করে, কভার লেটারের ক্ষেত্রে তারা ওই একটা কভার লেটার লিখে সামহাও এখন তো চ্যাট জিপিটি চলে আসছে। চ্যাট জিপিটি আরেকটা বিষয়। আপনি যখন চ্যাট জিপিটি দিয়ে লিখবেন এখনো অটোমেটেড প্রসেসে এটাও চলে আসছে, মানে চেক করে যে এটা কোনো এআই রিটেন কিনা এবং খুব ইজিলি মানে ভেরিফাই করা যায় whether it's written by AI or not। এবং আপনি এআই দিয়ে লিখেও যদি হালকা এডিট করেন একটা দুইটা লাইন, তখনও বোঝা যায় যে 70% 80% ম্যাচ হচ্ছে এআই জেনারেটেড হিসেবে। তো এইসব ক্ষেত্রে এই জন্য আসলে টাইম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কোম্পানি রিসার্চ এর ব্যাপারটা। আপনি কি টাইপের কোম্পানিতে কাজ করতে চান এবং কেন করতে চান এই জিনিসগুলো আপনাকে নিজে আগে ডিসাইড করে নিতে হবে। এরপরে আপনি জব আছে কিনা ওই কোম্পানিতে ওইটা সার্চ করবেন। এখন কিছু টুল তো ডেফিনিটলি আপনার লাগবে। যেমন অনেকগুলা ফ্যাক্টর এখানে ইম্পোর্টেন্ট। আমি জানি এই কোয়েশ্চেন গুলো আমাদের কাছে আসবে। সেটা হচ্ছে আপনি সেলারি কিভাবে আস্ক করবেন? আপনি কোম্পানিটা ভালো কিনা? কোম্পানিটার কালচার কিরকম? কোম্পানিটা আদৌ এমপ্লয়ি বেনিফিটের জন্য কোনো ফ্যাসিলিটিস প্রোভাইড করে কিনা? এসব জিনিস কিভাবে জানবেন? লিঙ্কডইন যেমন এখন প্রিমিয়াম সার্ভিসের যারা নেয় তাদেরকে হচ্ছে এই জিনিসগুলা লিঙ্কডইন থেকেও দেওয়া হয় বিভিন্ন স্ট্যাটিস্টিক্স। তার সাথে জার্মানি স্পেসিফিক একটা প্ল্যাটফর্ম আছে। কুনুনু বলা হয় এটাকে। কুনুনু প্ল্যাটফর্মে আপনি চাইলে যেকোনো কোম্পানির সম্বন্ধে জানতে চাইলে কোম্পানিটার ওয়ার্ক কালচার কেমন, কোম্পানিটার আম বেনিফিট কিংবা কোম্পানিটার এমপ্লয়ি এনগেজমেন্ট প্লাস হচ্ছে ওদের স্যালারিজ সবকিছু সম্বন্ধে একটা আইডিয়া নিতে চাইলে আপনি কুনুনুতে কোম্পানিটা সার্চ করে কোম্পানিটার প্রিভিয়াস এমপ্লয়িরা ওই কোম্পানিটাকে কিভাবে রিভিউ করছে এবং রিকমেন্ড করে কিনা নাকি রিকমেন্ড করে না এই জিনিসগুলো সম্বন্ধে আপনি ডিটেলস জানতে পারবেন, ওদের প্রোগ্রেস প্লাস ওদের বিজনেস এভরিথিং। ওকে, সো আমরা চ্যালেঞ্জেস এ যেটা এর আগে করে আসছিলাম, ব্রেক ইন পিরিয়ড বলতে আমি কি বুঝাইছি? ব্রেক ইন পিরিয়ড হচ্ছে, আমি বাংলাদেশে জব করতেছি, আই হ্যাভ আ সেটেলড লাইফ, আমি সিঙ্গেল অথবা আমি ম্যারিড অথবা ম্যারিড উইথ কিডস। ৩ লেভেলে ৩ টা স্ট্যাটাসে আমি আছি, যেকোনো পারসনই। বাট সেটেলড আছি। এখন আমি ডিসিশন নিছি যে আই ওয়ান্না মুভ। দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট। আপনি যখন ডিসিশন নিছেন, এই ডিসিশনে যাওয়া। কারণ চিন্তা সবাই করে আর ভাল লাগতেছে না বা হয়তো একটু নতুন কিছু লাইফে যাই। কিন্তু মানে স্ট্রংলি ডিসাইড করা যে আমি নাও আই ওয়ান্ট টু মুভ সামওয়্যার এলস। এই ডিসিশনটা খুবই হার্ড। এবং এই ডিসিশনের আগে সবাই আমি আমি ডেফিনিটলি বলব যেকোনো লাইফের যেকোনো ডিসিশন নেওয়ার আগে ডিউ ডিলিজেন্স করা। বাট এই ক্ষেত্রে আরো স্ট্রংলি করা। হোয়াট আর ইউ এক্সপেক্টিং? আমি এখানে এসে মানে কি এক্সপেক্ট করছি? আমার কি চ্যালেঞ্জ গুলা ফেস করতে হবে? লেটস সে আমি এখানে আমার বাচ্চা-কাচ্চা আছে বা আমার ম্যারিড, সামওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন মি, মাই ফ্যামিলি ইজ ডিপেন্ডেন্ট অন মি। এইসব ক্ষেত্রে সুইচের আগে এই ব্রেক ইন পিরিয়ডটাতে this is only you can help yourself. Ask yourself properly that you really want it. Because half decision actually আপনি will take you nowhere. I hope everyone is mature here and everyone knows already. হ্যাঁ, মানে
মাঝামাঝি থাকা হচ্ছে this is the worst place to be. Decide properly, do your due diligence first, and then take a decision, and then take the steps necessary. আপনার ইভেন ব্রেকিং পিরিয়ডে আপনার একটা রিজিউমে ক্রিয়েট করা, যে টানা অনেক বছর ধরে যারা জব করতেছেন আপনার রিজিউমে আউটডেটেড হয়ে গেছে, দ্যাট মানে ওটার কোনো ভ্যালু নেই ওটা, সো আবার নতুন করে রিজিউমে ক্রিয়েট করা, জব সার্চ করা। ধরেন আপনি জার্মানির জন্য আপনি ডিসিশন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার জার্মানিতে জব সার্চ করা, প্রত্যেকটা জবের জন্য ইন্ডিভিজুয়ালি কভার লেটার লেখা, এই যে এফোর্ট গুলা দেওয়া এই ব্রেকিং পিরিয়ড মানে খুব টাফ হয়ে যায়। তো এই জন্য you have to have a strong mindset. Take help from your friends, your family, or ask someone. SCG provides free consultation for that. Then slowly move forward. এর পরের পয়েন্টটা হচ্ছে হ্যান্ডলিং রিজেকশন। জার্মানি, এটা মানে হাসনাত ভাইও বলবেন বা আমি নিজেরও পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, বা আমরা প্রথমে যে পয়েন্টটা বলছি জব সিকিউরিটি আর রিজেকশন, এটা হচ্ছে মুদ্রার এপিটোপিট। আপনি যখন অ্যাপ্লাই করা শুরু করবেন, খুব কমন যেটা হবে যে ইউল গেট রিজেকশনস। এটা কারণটা হচ্ছে জব সিকিউরিটি যে কারণে, ঠিক সেই কারণেই হচ্ছে রিজেকশনটা। কারণ হচ্ছে আপনাকে এখানে কেউ যদি ইন কন্ট্রাস্ট টু ইউএসএ, যেখানে অন কল আপনাকে অন ডিমান্ড আপনাকে জবে নিয়ে নিবে এবং অন ডিমান্ড আপনাকে স্যাক করতে পারবে উইদিন 24 আওয়ার্স অর ইভেন লেস দেন 24 আওয়ার্স। ইউএসএ তে এনিওয়ান ক্যান টেল ইউ যে জাস্ট এমটি ইউর ডেস্ক বাই ইভিনিং and you have to leave. There is nothing you can say. কিন্তু জার্মানির ক্ষেত্রে যে এটা আপনাকে করতে পারবে না, এটা আমরা আগে হাসনাত ভাই আমি দুজনেই ক্লিয়ার করছি কেন পারবে না। এবং দে হ্যাভ টু গো থ্রু, যদি আপনাকে কোনো কারণে স্যাক করতে হয়, দে হ্যাভ টু গো থ্রু সো এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং প্রসিডিওর যে করে না। এমনও আমার কোম্পানিতেই এমনও আছে 30 বছর ধরে জব করছে, দে লিটারালি হ্যাভ নাথিং টু ডু রাইট নাও। মানে তার স্কিল আউটডেটেড হয়ে গেছে বা তার টিম তারে দিয়ে মানে ভাল লাগছে না, সে এমনি আসে এসে চলে যায়। নট আ হেলদি লাইফ, মানে বাট দিস ইজ হাউ ইট ইজ। মানে তারে চাইলেও স্যাক করতে পারবে না, সেও মোটরসে আর 5-6 বছর কাজ করে নিয়ে আমি রিটায়ারমেন্টে চলে যাবো, এখন আর জব সুইচের কি দরকার, থাকি এখানেই থাকি, এমনি ইনকাম আসতেছে। সো ঠিক এই কারণেই হচ্ছে যে আপনাকে সহজে নিবেও না। আপনাকে নেওয়ার আগে দে আর গোয়িং টু বি ভেরি শিওর দ্যাট ইউ আর এক্স্যাক্টলি দ্য রাইট পারসন ফর দিস জব, তারপরেই আপনাকে অফার লেটার দিবে, তার আগ পর্যন্ত যাবে না। এই কারণে রিজেকশন প্রচুর আসবে এবং আসাটা খুবই নর্মাল। সেটা আপনি বাংলাদেশ থেকে করেন বা এখানে পড়াশোনা করছেন বা এখানে জব করতেছেন, আপনি কোন অন্য জবে সুইচ করতে চাচ্ছেন, রিজেকশন আসাটা খুব নর্মাল। আর আপনার একটা জবের জন্যই আপনার তো 50টা 60টা অফার লেটারের প্রয়োজন নাই, ইউ জাস্ট নিড ওয়ান অফার লেটার, রাইট? সো রিজেকশনটা স্ট্রং মাইন্ডে হ্যান্ডেল করতে হবে। রিজেকশন আসলেই ভেঙে পড়া বা আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে যেটা হয়েছে, 3-4 জায়গায় এপ্লাই করছে, 3-4টা রিজেকশন আসছে এন্ড দে সেড না আমার আসলে চাকরি হবে না জার্মানিতে, খামাখা ঝামেলা করে লাভ নেই, যা আছে ওটা নিয়ে থাকি। দ্যাটস ওয়ান ওয়ে টু লুক এট ইট, বাট দ্য ফ্যাকচুয়াল ওয়েটা হচ্ছে যে আপনার রিজেকশন আসবেই। ইভেন আমার পার্সোনালি আমি অনেকজনকে দেখছি যে 50-60টা রিজেকশনও চলে আসছে। নাও দে আর ওয়ার্কিং ইন আ very successful career, having a very successful career and working for a huge company in very prospective, having a luxurious career, to be honest. But সে ওই সময়টা পার করছে দেখেই সে আসতে পারছে, না হলে সে যেখানে ছিল ওখানেই থাকতো। তার মানে যেদিকে যেতে চাচ্ছিল ওইদিকে যাওয়া হইতো না। হাসান ভাই। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনিটলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে রিজেকশন এখানে হবেই। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ আর নট কোয়ালিফাইড। আপনার স্কিল হয়তো দেখা যাবে আপনি একটা জব ডেসক্রিপশন পড়ছেন এবং আপনি খুবই হোপফুল ছিলেন যে এই জব ডেসক্রিপশনের সাথে আপনার এক্সপেরিয়েন্স মিলে গেছে অ্যারাউন্ড 90% অথবা অ্যাবাভ 90% অথবা 100%, কিন্তু স্টিল ইউ গট রিজেক্টেড। এটার অনেকগুলা রিজন, অনেকগুলা ফ্যাক্টর। যেমন এখানে হায়ারিং প্রসেসটা অনেক লেংদি এবং অনেক কস্টলি, প্লাস জব সিকিউরিটি একটা বড় ফ্যাক্টর। জাহিন ভাই যেভাবে বলছে মুদ্রার রিপিট আর ওপিট। তো ওরা চাইলেই শুধুমাত্র একজন স্কিল লোক দরকার দেখে একজন স্কিল লোককে নিয়ে নিলাম, যার সাথে হচ্ছে বেসিক্যালি বাকি টিম কোপ আপ করতে পারতেছে না, কিংবা ওনার এখানকার জব কালচারের সম্বন্ধে কিংবা অন্য ফ্যাক্টর যেগুলো আছে, ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, মানে কমিউনিকেশনের ব্যাপারটা থাকতে পারে। এই জিনিসগুলো যদি কোনো কারণে লেকিংস থাকে কিংবা কোনো কারণে যদি মনে হয় যে না, ইউ উইল নট বি এ রাইট ফিট ফর কনসিডারিং অল দিস ফ্যাক্টর, তাহলে হচ্ছে এখানে রিজেকশন করে এবং এখানে খুবই নর্মাল এটা। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বললে, যেমন আমি যখন জার্মানিতে মুভ করছি, আমি পড়াশোনা করছি যেহেতু দুই আলাদা পার্টে ইউরোপের। আমি যখন জব নিয়ে জার্মানিতে মুভ করা ট্রাই করতেছিলাম তখন ছিল করোনা, এবং
করোনার মাঝখানে অলমোস্ট সবকিছুই হায়ারিং প্রসেস বন্ধ, মানুষ বাইরে যাইতে পারতেছে না, নতুন একটা সিস্টেম কিভাবে সবাই বাসা থেকে কাজ করবে, হোম অফিস দিয়ে যে কোম্পানিগুলো চলতেছিল, অনেক বড় একটা জিনিস, ফিজিক্যাল কোনো ইন্টারভিউ নাই। দ্যাট টাইম আমার এখনো মনে আছে, আমি মনে হয় অ্যারাউন্ড 150 অ্যাপ্লিকেশন সাবমিট করছিলাম। প্রপার অ্যাপ্লিকেশন করার পরেও অনেকগুলা রিজেকশন, এবং ওই টাইমটায় যদি, এবং অ্যাজ এ হিউম্যান ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসা কিংবা আপনি ফ্রাস্ট্রেটেড হওয়া খুবই স্বাভাবিক। এই জিনিসটা মানে আপনাকে খুবই টেকনিক্যালি এবং খুবই মানে ইমোশনালিও জায়গা থেকে খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ হচ্ছে জাহিন ভাই যেটা বললো যে আপনি কখনোই সাকসেসের মুখ দেখতে পাবেন না। এবং জব কালচার এবং প্রফেশনালিজম যদি আমরা বলি, তাহলে আমি জাস্ট শর্ট লাইনে বলবো, দেন জাহিন ভাই বলবে আপনাদেরকে। সেটা হচ্ছে আপনাকে যেই জবের জন্য হায়ার করা হবে, আপনাকে ওই জবটা ডেলিভার করতে হবে এবং আপনাকে ওই জায়গাটায় কনফিডেন্ট থাকা লাগবে এবং এটা খুবই প্রফেশনালি করা লাগবে। এটাই ওরা এক্সপেক্ট করে কোন একটা ক্যান্ডিডেট থেকে। হ্যাঁ, এবং ওভার প্রমিস করা বা এই জিনিসটা এখানে আসলে মানে কেউ এটা মানে মানতেই পারে না বা এটা চিন্তাও করতে পারে না যে আমি পারবো না কিন্তু জাস্ট খুশি করার জন্য বলবো, এই ধরনের কথাবার্তা। জার্মান কালচারের একটা জিনিস হচ্ছে অনেকটা রোবোটিক। হোয়াট দে থিঙ্ক ইজ হোয়াট দে সে। ভিতরে যা বাইরেও তা। তো এখানে এটা এটা খুব মানে নরমালি, এটা এমন না যে খুব আমরা সত্যবাদী এটি, বাট এটা ছোটবেলা থেকে এমন ভাবেই শিখে আসে রোবোটিক ভাবে এরা, যে এরা যেটা ভিতরে আছে ওইটাই বলবে। সো স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বললাম যে মানে যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট পার্টিসিপেন্ট আছেন, সেক্ষেত্রে জন্য স্টুডেন্টদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করব, মানে ফিউচারের জন্য। হয়তো আমি ১ বছর, ২ বছর, ৩ বছর পর আমার পড়াশোনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমি মানে যদি জার্মানিতে আসতে চাই সেক্ষেত্রে কিভাবে প্রিপেয়ার করব? তো প্রিপারেশনটা শুধু জার্মানির জন্য না, স্পেসিফিক না, জব সেক্টরের জন্য, যেটা যে মানে ইন জেনারেল যেখানেই জব করেন আপনি, আপনার ৩ টা সেক্টরে আপনার জোর দিতে হবে। একটা হচ্ছে সফট স্কিলে, হার্ড স্কিলে আর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে জার্মানি আসলে তো স্বাভাবিকভাবেই বুঝতেছেন যে জার্মানির উপর একটা জোর দেওয়া। এবং ভাই যেটা বলল আইটি সেক্টরে আসলে ইংলিশ দিয়ে, টু বি অনেস্ট, আপনি 0 জার্মান দিয়ে আপনি জার্মানিতে আসতে পারেন। আপনার যে জার্মান জানতেই হবে জার্মানিতে আসলে, এমন কোনো কথা নেই। কিন্তু ফিউচারের জন্য, আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য, এখানে লাইফ কোয়ালিটির জন্য ল্যাঙ্গুয়েজটা লাগবেই। না হলে পদে, পদে প্রবলেমে পড়বেন। মানে ইম্পসিবল কোনো প্রবলেম না। আমি এখানে এমনও আমার কলিগ চিনি যে ১০ বছর ১৫ বছর ধরে জার্মানিতে আছে, জার্মান পারে না। শুধু ওই হাই, হ্যালো, গুটেন টাগ এরকম ২-১ টা শব্দ ছাড়া পারে না। তারাও কাজ চালায় যাইতেছে। মানে ইম্পসিবল কিছু, মানে আমি আমার বলার কারণ এটা হচ্ছে যে মানে ল্যাঙ্গুয়েজ কঠিন লাগতেছে বা ল্যাঙ্গুয়েজ পারতেছি না দেখে সম্ভব না জার্মানিতে না, কারণ জার্মান ল্যাঙ্গুয়েজ না পারলে তো যাওয়া সম্ভব না। এটা এ ধরনের মানে পিছায় পড়ার বা মন ভেঙে পড়ার কিছু নাই। জার্মান, ইউ ডোন্ট নিড জার্মান। আপনার ফার্স্ট হচ্ছে আপনার স্কিল লাগবে, জব লাগবে। দেন ইউ ক্যান স্লোলি লার্ন জার্মান। বাট মাইন্ডসেটটা থাকতে হবে যে আমার জার্মান শিখতে হবে। এবং সফট স্কিল এবং হার্ড স্কিল এই ২ টাতে ব্যালেন্স করে স্কিল ডেভেলপ করা। যে ডোমেইন স্পেসিফিক আপনি চাইলে, ধরেন আপনি স্টুডেন্ট, আপনার এখন ডেটা সায়েন্স একটা বাজওয়ার্ড, ডেটা সায়েন্সে আপনার জব করার ইচ্ছা আছে। সো লুক ফর ডিফারেন্ট ডেটা সায়েন্স ভ্যাকেন্সিস। ভ্যাকেন্সি গুলাতে দেখেন, ভ্যাকেন্সি গুলাতে জব পোস্টিং এ কি স্কিল চাচ্ছে ওরা। তো স্কিল গুলো আপনি এরকম ১০-১২ টা দেখার পর ইউ ক্যান হ্যাভ অ্যান আইডিয়া যে আমার এই বেসিক্যালি এই সেক্টরে জব করতে গেলে আমার এই স্কিল গুলা ম্যান্ডেটরি, কারণ সবগুলাতে কমন পড়তেছে। স্লোলি অ্যাকোয়ার দোজ স্কিলস। কমিউনিকেশন স্কিল, সফট স্কিলের ক্ষেত্রে এরকম আপনি ডিফারেন্ট কমিউনিকেশন স্কিল বা লিডারশিপ স্কিলে আপনি ফোকাস করেন। সো যদি এরকম ২-৩ বছর আপনি সময় দেন, ইউ উইল বি রেডি ফর জব ইনশাআল্লাহ। জার্মানি আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছে, যারা আইটিতে জব করি আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে যে আমরা চাইলে জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসতে পারি অথবা ডিরেক্ট জব নিয়ে আসতে পারি। এখন আপনি কোনটা করবেন? কিংবা আপনার জন্য কোনটা স্টার্ট করা, কোন জিনিসটা দিকে আগানো আপনার জন্য বেটার? ডেফিনিটলি আমরা এই কোয়েশ্চেন অনেক পাবো যে ভাই আমি যাইতে চাচ্ছি কিন্তু আমার হচ্ছে কনফিউজড, আমি ডিসাইড করতে পারতেছি না কোন জায়গা থেকে স্টার্ট করা দরকার। আমার পার্সোনাল সাজেশন হবে, আপনার এজ এ আইটি পার্সন আপনি বেটার জব অ্যাপ্লিকেশন করে দেন জব নিয়ে আসেন, এবং উইচ ইজ পসিবল, এটা হচ্ছে। আমরা শুরুর দিকে স্লাইডে একটা নাম্বার দেখাইছিলাম যে 17% হচ্ছে আপনার আইটি জব হোল্ডার এবং ইনফরমেশন টেকনোলজি ইমিগ্রেন্ট আসছে। তার মধ্যে অ্যারাউন্ড 16-17% মুভ করছে কারণ তারা পার্সোনালি একটা জব ম্যানেজ করতে পারে তাই।
এখন আপনার সিচুয়েশন থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি জব কিংবা আপনি অপরচুনিটি কার্ড কোনটাকে আপনি প্রেফার করবেন কিংবা কোনটাতে আপনি আসতে চান। আমাদের আমার পার্সোনাল সাজেশন থাকবে যে জব অ্যাপ্লিকেশন করেন, ইন্টারভিউ দেন, জানেন এখানকার সিচুয়েশন কিরকম, জব অ্যাপ্লিকেশন করলে আপনি রেসপন্স কিরকম পাচ্ছেন, আপনার যে স্কিলগুলো আছে এগুলা মার্কেটের সাথে কম্পেটেবল কিনা, এইটা কনসাল্ট করে নেন, কারোর সাথে জেনে নেন যে আমার এই স্কিল আছে, আমি এই স্কিল নিয়ে যদি জার্মানিতে মুভ করতে চাই তাহলে আমি কি আদৌ মুভ করতে পারবো কিনা, যদি মুভ করতে পারি, যদি হয় যে আমার স্কিলগুলো কম্পেটেবল, তাহলে আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করব এবং প্রিপেয়ার করে জব অ্যাপ্লিকেশন করা স্টার্ট করব। এটা করলে দেন এখানে অনেকেই আসতেছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলা থেকে আসতেছে, বাংলাদেশ থেকে আসতেছে, অনেকেই জব নিয়ে আসতেছে এবং এটা ভেরি মাচ পসিবল। জাহিন ভাই। জি, আমি হাসনাত ভাইয়ের সাথে কমপ্লিটলি এগ্রি করি। মানে এবং স্পেশালি টু দ্য পয়েন্ট যে এটা ডিপেন্ড করে আসলে আপনার উপর। অপরচুনিটি কার্ডটা জার্মানিরা আসলে ক্রিয়েট করছে হচ্ছে স্পেশালিস্ট ওয়ার্কারদের জন্য। সেটা হইতে পারে আপনি শেফ, আপনি সেলুন এক্সপার্ট আছেন। এই ধরনের জব সেক্টরের জন্য অ্যাজ এন ইঞ্জিনিয়ার অর অ্যাজ এন আইটি স্পেশালিস্ট এটা আপনার জন্য না ফার্স্ট অফ অল। বিকজ কারণ ডিফারেন্সটা কোথায়? অপরচুনিটি কার্ডটা হচ্ছে ইউ হ্যাভ টু স্পেন্ড মানি। আপনি টাকা ব্লক করে তারপর হচ্ছে ফ্লাইট অ্যান্ড এভরিথিং সবকিছু দিয়ে তারপর আপনি এখানে আসবেন। এসে নিয়ে আপনি এখানে তারপর আপনি এপ্লাই করবেন। কোথায় এপ্লাই করবেন? অনলাইনে, যেটা আপনি আসলে বাংলাদেশে করতে পারতেন। ওকে, অ্যাডেড বেনিফিট একটা আছে যে আপনি এখানে যেহেতু অলরেডি এখানে এক্সিস্টিং, আপনি এখানে আছেন, সেক্ষেত্রে আপনার জব পাওয়ার ক্ষেত্রে হয়তো না কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার ইউ আর স্পেন্ডিং আ লট অফ মানি দেয়ার। কারণ আপনি যেটা ব্লক অ্যাকাউন্ট করতেছেন, ব্লক কিন্তু টাকা আপনি পুরোটা উঠায় নিতে পারবেন না। আপনার আগে জার্মানিতে পাঠাইতে হবে টাকাটা। তারপর আপনি জার্মানিতে মানে ভিসা পাবেন, দেন ইউ কাম টু জার্মানি। অ্যান্ড দেন আপনি প্রতি মাসে মানে 1/12 অফ দ্য মানি যেটা আপনি ব্লক করছেন ১ বছরের জন্য, প্রতি মাসে হাত খরচ হিসেবে পাবেন। তুলতে পারবেন আরকি। প্লাস আপনার ফ্লাইটের এক্সপেন্স এর মানে সব বাজার-ঘাট সবকিছু মিলায় অ্যারাউন্ড আপনি ২০ লাখের মতো you have to prepare that amount of money. এখন যদি আপনার কাছে ওই টাকা আছে, আপনি আ আপনার কোনো পিছু টান নাই বাংলাদেশে, then why not? আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু practically speaking যে আপনি আ ম্যারিড, এখানে জব নিয়ে আছেন অলরেডি, someone or your family members are dependent on you, সেক্ষেত্রে আসলে it doesn't make any sense. আপনি টাকা এগুলা মানে খরচ করে আপনি এখানে এসে অনলাইনে জবের জন্য এপ্লাই করবেন। কারণ এখানে তো আর মানে যে জবে এপ্লাই করবেন না অ্যাজ এন ইঞ্জিনিয়ার বা আইটি স্পেশালিস্ট। আপনি অনলাইনেই করতে হবে। যেটা আপনি বাংলাদেশেই করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনি জব এপ্লাই করে আপনি ইভেন ট্রান্সফার প্যাকেজ বলে যে জবটা হয়ে যাওয়ার পর এইচআর এর সাথে এটা এক ধরনের কমিউনিকেশন করে বা এটাও একটা মানে দাম দরের একটা বিষয়। যেমন সেলারিটাও যেমন একটা দাম দরের বিষয় থাকে, এখানেও আপনার ট্রান্সফার প্যাকেজটাও এরকম। আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স এ আমার কলিগ €20,000 সে ট্রান্সফার প্যাকেজ নিছিল ইন্ডিয়া থেকে আসার জন্য। সে হচ্ছে তার সেলারি তো আছেই, প্লাস €20,000 এক্সট্রা সে পাইছে ট্রান্সফার প্যাকেজ। সে তোর ফুল ফ্যামিলি ইন্ডিয়া থেকে জার্মানি মুভ করতেছে এজন্য। আর সেখানে আপনি €20,000 খরচ করে এখানে আসবেন, এসে নিয়ে চাকরিতে এপ্লাই এর জন্য। আই মিন অফ কোর্স এখানে মানে বেনিফিট অবশ্যই আছে। আপনি যখন এখানে চলে আসছেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা একটু স্ট্রং হয় যেহেতু আপনি অলরেডি এখানে এক্সিস্টিং। বাট এট হোয়াট প্রাইস? মানে আপনি যদি ইফ ইউ আর রেডি টু পে দ্যাট মানি হোয়াই নট? কিন্তু এটা আসলে আপনাদের জন্য না। এটা হচ্ছে যে স্কিলড মাইগ্রেন্টদের জন্য। ইঞ্জিনিয়াররা এপ্লাই করবে, আপনাদের টাকা দিয়ে এখানে আসবেন। নাহলে এত কষ্ট করে পড়াশোনা কেন করছেন? বা এতদিন ধরে জব এক্সপেরিয়েন্স মানে কেন করছেন? যদি আপনারা টাকা খরচ করে আসা লাগে। But anyway, as I said, এটা মানে কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপরে। তো এসএসসি আসলে আপনাদেরকে কিভাবে হেল্প করে? আমি এসএসসি কিভাবে হেল্প করার আগে আমি একটু ইমাজিনেশন এ যাই আসলে। আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন, আমি কই থেকে শুরু করব? মানে কিভাবে শুরু করব? থ্রু আউট দ্যা প্রসেসটা কি হবে? ১ম জিনিসটা হচ্ছে আপনার নিজের প্রোফাইলটা ইভালুয়েট করতে হবে নিজেকে এবং জার্মানিতে জব মার্কেট এনালাইসিস করে আপনাকে দেখতে হবে কোন জব ফিল্ডের জন্য আপনি যোগ্য। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার ডকুমেন্ট প্রিপারেশন। এই জিনিসটা করার পর আপনার সকল ডকুমেন্ট রিফাইন করতে হবে। উনারা একটু আগেই বললেন যে জার্মানি ইজ ভেরি স্ট্রিক্ট টু দেয়ার রেগুলেশনস এন্ড সিস্টেম। তো আপনার সিভি, কভার লেটার এবং হচ্ছে
অন্যান্য যে ডকুমেন্ট গুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। নাম্বার 3 হচ্ছে অ্যাপ্লিকেশন ট্যাকটিক্স, যে আপনি কিভাবে অ্যাপ্লাইটা করছেন, সেটার পরে আপনি তাদের কাছে ফলো আপ করছেন কিনা, আপনি কিভাবে ইন্টারভিউ দিচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সো আপনাকে যদি এই স্টেপ গুলো ফলো করে আমরা আগাই, এসএসসিজি যেটা করে প্রথমে আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট আপনাকে হেল্প করবে, অর্থাৎ আপনি জার্মানিতে আসবেন কি আসবেন না আপনার প্রোফাইল থেকে আপনি সেটা বুঝতে পারবেন। এই প্রোফাইল অ্যাসেসমেন্টের জন্য আপনি আমাদের বেসিক্যালি ফ্রি যে সেশন গুলো থাকে এগুলাতে আপনি ডিসকাস করতে পারেন আপনার আসার জন্য, মানে অপরচুনিটি কেমন এবং আপনি আসার জন্য কি করতে হবে এগুলো আমরা ওখানে ডিসকাস করে আপনাকে হেল্প করি বলার জন্য। এরপর আমাদের যে যারা ক্যারিয়ার কনসালটেন্ট আছে আমরা বড় জোর যেটা করি বড় পরিসরে সেটা হচ্ছে ক্যারিয়ার কনসালটেশন করি, অর্থাৎ আপনার সিভি দেখে আমাদের যারা আপনার ডোমেইনের একজন আইটি ফিল্ডের একজন আইটি লাইফ সায়েন্সের একজন স্পেশালিস্ট আপনাদেরকে পুরোপুরি গাইডলাইন দিবে আপনাদের কিভাবে আপনাদের আগাতে হবে, অর্থাৎ পুরো একটা গোল সেট করে দিবে যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি আপনার গোলে রিচ করবেন। আমরা যেটা করি ডকুমেন্ট প্রিপারেশন, সিভি, এসওপি এই জিনিসগুলো আমরা রেডি করতে সহযোগিতা করি আপনাদেরকে, অ্যাপ্লিকেশন ট্যাকটিক্স গুলো আমরা আপনাদেরকে দেখাই, ফাইনালি হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়াই দিই। এবং এখানে 2-4-5 লাইনে বলছি, কিন্তু আমাদের যে ক্যারিয়ার কোচিং এর যে প্ল্যান গুলো এগুলো খুব এক্সটেন্সিভলি হচ্ছে ডিজাইন করা। একজন আমাদের ক্যারিয়ার কোচিং গুলাতে ঢুকলে জবের স্টার্টিং থেকে লাস্ট অর্থাৎ ইন্টারভিউ দেওয়া পর্যন্ত পুরো প্রসেসটাই কভার হবে। এবং আমাদের এখন অনেকেই হচ্ছে এই কোচিং গুলো হচ্ছে নিচ্ছে যারা ডিরেক্ট জবের জন্য অ্যাপ্লাই করছে। এন্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট। যে আমরা সবসময় উইশ করি বাংলাদেশিরা আরো বেশি সাফল্য অর্জন করুক, আরো সহজে সাফল্য অর্জন করুক, এটা হচ্ছে আমাদের কামনা। সার্ভিস তো দিবেন, টাকাও তো দিতে হবে না? তো জিনিসটা আসলে আমরা ওইভাবে না দেখি, আমরা দেখি হচ্ছে আপনি ইনভেস্ট করতেছেন হচ্ছে আপনার ক্যারিয়ারের জন্য। আমি যদি বলি হচ্ছে আপনি একটা খরচ করতেছেন, সেটা আসলে ডেফিনেটলি আপনার ক্যারিয়ারকে অনেক বেশি বুস্ট আপ করবে। ব্যাচেলর বা স্টুডেন্ট যারা আসতে চান তাদের জন্য আমাদের 3টা প্ল্যান আছে, আমরা প্ল্যান বলি এটাকে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান এবং প্রিমিয়াম প্ল্যান। আমাদের ডিটেইলড ওয়েবসাইট আছে, বাট তারপর আমি এখানে বলি আমাদের যেটা বলো রবিল ভাই, বেসিক ইনিশিয়াল যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো যদি আপনি অ্যাভেল করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্ল্যান নিতে পারেন। 3,500 টাকা যেটা পে করতে হবে। স্ট্যান্ডার্ড প্ল্যানে হচ্ছে আপনার টেইলরড সিভি বা এসওপি লেখা, ইউনিভার্সিটি সিলেকশন, অ্যাপ্লিকেশন প্রসেস, এভরিথিং ফলো আপ সহ আমাদের যে 4টা সেশন থাকবে, 4টা সেশনকে 4জন এক্সপার্টরা হচ্ছে কোঅর্ডিনেট করবে এবং এটার জন্য আপনাকে পে করতে হবে 20,000 টাকা। আর হচ্ছে যেটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান, অল বেনিফিটস উইথ স্ট্যান্ডার্ড প্ল্যান, সাথে থাকবে হচ্ছে আপনার ভিসা ডকুমেন্টেশন প্রিপারেশন সাপোর্ট, ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে আফটার জার্মানি আপনি আসার পরে রিলোকেশনের জন্য আপনার অ্যাকোমোডেশন পাওয়ার জন্য আপনাকে সহায়তা করবে। এটা আপনার স্ট্যান্ডার্ড প্ল্যান সহ, এবং এডিশনাল এই সার্ভিসটা সহ আপনাকে পে করতে হবে হচ্ছে 35,000 টাকা। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য প্ল্যান। আমি যদি পরে যাই, এটা এই 3টা প্ল্যান হচ্ছে কমপ্লিটলি এমপ্লয়মেন্ট বা হচ্ছে অপরচুনিটি কার্ডের জন্য, যেহেতু এমপ্লয়মেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি অপরচুনিটি কার্ড আসলেও হচ্ছে এখানে চাকরি করতে হবে। সো আমরা আসলে বেসিক্যালি এটা কম্বাইন করেছি এখানে। বেসিক প্ল্যান যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান সবার জন্য সমান, মানে আপনার যে অ্যাসেসমেন্টের পুরো বিষয়টা, প্রোফাইল অ্যাসেসমেন্টের পুরো বিষয়টা কমপ্লিটলি ফিডব্যাকের জন্য হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড প্ল্যান নিতে হবে। আপনি যদি ভিসা অ্যাসিস্ট্যান্স নিতে চান আমাদের থ্রুতে, মানে আমরা আসলে বেসিক্যালি জ্যাব ভেরিফিকেশন বলে, যারা আবাসিক এখানে অ্যাপ্লাই করতেছেন তারা জানেন, আপনার সার্টিফিকেটগুলো ভেরিফাই করা বা প্রিপেয়ার করা বা সিভি রেডি করা বা হচ্ছে ভিসার জন্য কমপ্লিট এই জার্নিটাতে আপনার সাথে থাকবে এসএসসিজি, এই জন্য আপনাকে পে করতে হবে হচ্ছে 15,000 টাকা। আর যদি ডেফিনেটলি প্রফেশনালি আপনি যদি জব করতে চান, স্পেশালি হচ্ছে জবের জন্য সিভি, কভার লেটার লেখা, এবং কিভাবে সেশন আপনি দেখলেন যে সিভি কভার লেটার গুলো কাস্টমাইজ হতে একটি জবের জন্য, আমরা আপনাকে ট্রেন করবো এবং শেখাবো এবং করেও দিব আপনাকে সাথে নিয়ে। এবং আপনার পুরো কেরিয়ারটাকে একটা রোড ম্যাপ আকারে সাজানো, যাতে হচ্ছে আপনি সাকসেসের দৌড়ে পৌঁছাতে পারেন। ইভেন জব ইন্টারভিউটা কেমন হয় সেটার জন্য মক প্রিপারেশন, ইভেন আপনার স্ট্র্যাটেজি গুলো কেমন হবে, আপনার প্রফেশনাল নেটওয়ার্কটা কিভাবে গড়তে হবে, সবকিছু মিলিয়ে হচ্ছে এই পুরো 4টা সেশন থাকবে। এই সেশনের জন্য আপনাকে পে করতে হবে হচ্ছে 20,000 টাকা। ইভেন আপনি যদি 3টা প্যাকেজে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কম্বাইনলি পে করতে হবে হচ্ছে 35,000 টাকা। যদি আপনারা কেউ কম্বাইন প্যাকেজ নেন, অবশ্যই হচ্ছে আপনার ইনস্টলমেন্ট পেমেন্টের একটা সুযোগ আছে, একসাথে সব পুরো টাকাটা পে করতে হবে না। আমাদের আরো কিছু সার্ভিস আছে আমি বলি, সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, আমাদের নিজেদের স্কুল, যেখানে হচ্ছে এইখানে জার্মান শেখায়। সেখানে আমাদের A1 A2 B1 পর্যন্ত এখন পর্যন্ত আমাদের টিচার আছে। B1 থেকে জার্মান টিচার আপনাদের শেখাবে, বাট নর্মালি A1 A2 হচ্ছে দেশি যারা হচ্ছে এখানে অনেকদিন ধরে জার্মান শেখায় সেই টিচার গুলাই হচ্ছে আপনাদেরকে জার্মান শেখাবে। প্রাইসটা আমাদের ওয়েবসাইটে আছে বা এখানেও আছে, আপনি দেখে নিতে পারেন, আমি ডিটেলে গেলাম না।
আমাদের ব্র্যান্ড নিউ একটা সার্ভিস, সেটা হচ্ছে ট্রান্সলেশন সার্ভিস, যেটা কিনা হচ্ছে আপনি যদি জার্মানিতে আসেন, আপনাকে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট বাংলা বা ইংলিশে থাকে, সো এটাকে জার্মানে ট্রান্সলেট করতে হয়। সো আমাদের থ্রুতে আপনি সেটা করতে পারবেন। আমাদের সার্টিফাইড ট্রান্সলেটর আছে, যে কিনা হচ্ছে আপনাকে এটা খুবই কম খরচে এবং আপনার বাসায় বাই পোস্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। সো দিস ইজ আওয়ার ব্র্যান্ড নিউ সার্ভিস। আরো কিছু সার্ভিস পাইপলাইনে আছে, অবশ্যই আপনারা আমাদের নেক্সট এপিসোড গুলোতে বা ইন ফিউচারে আমাদের সাথে থাকলে অবশ্যই সুযোগ পাবেন জানার। আমি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। আমি আবার তুলেছি, আমি সুভাষিস পালকে হচ্ছে আমি তাকে ফ্লোর দিচ্ছি। সুভাষিস পালকে আমি স্পেসিফিক্যালি ফ্লোরটা দিচ্ছি হচ্ছে তিনি বাংলাদেশ থেকে অপরচুনিটি কার্ড পেয়েছেন। উনি খুব সম্ভবত কালকে তার ভিসাটা কালেক্ট করবেন। উনি আমাদের এসএসসিজির এসএসসিজির সাথে আমি তাকে এসএসসিজির থ্রুতে অনেক আগে থেকে চিনি, এসএসসিজির কিছু সার্ভিসের থ্রুতেও চিনি। সো আই এম সো হ্যাপি ফর সুভাষিস পল, উনি ভিসা পাচ্ছেন খুব দ্রুতই। কংগ্রেচুলেশন। আপনার প্রশ্নটা প্লিজ। আচ্ছা, এখন আমরা এই আপনারা সেশনে বলছেন যে চ্যাট জিপিটি বা হচ্ছে এআই ইউজ না করতে কভার লেটার লেখার জন্য, কিন্তু হচ্ছে গিয়ে সাধারণত দেখা যায় আমরা সবাই হচ্ছে গিয়ে আমাদের সিভিটা হয়তো একটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকে, কিন্তু আমরা যে জব টু জব যখন কভার লেটার চেঞ্জ করি এবং হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটির অ্যাকর্ডিং এ, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ডেফিনেটলি চ্যাট জিপিটির একটা হেল্প নিই। এটা আসলে কতটুক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, যেহেতু আমরা পুরো একটা কভার লেটার লেখা 2-3 ঘন্টা লাগে, চ্যাট জিপিটি কে আমার ইনপুট দিলে সে আমাকে 5 মিনিট আউটপুট দিয়ে দিচ্ছে। তো এটা ওকে, খুবই ভালো কোশ্চেন, থ্যাংক ইউ। আর সাথে আপনাকে কনগ্রেচুলেশন আপনার অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য। ডেফিনেটলি আপনি হেল্প নিতে পারেন, তবে যেটা আমরা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনি টাইম দিতে হবে। যে কোনো কিছু সাকসেসফুল করার জন্য আপনাকে টাইম দিতে হবে, এবং সাথে আপনি যদি চ্যাট জিপিটি ইউজও করতে চান তাহলে আরো অনেকগুলা সফটওয়্যার কিংবা আরো অনেকগুলা ওয়েবসাইট কিংবা সার্ভিসেস আছে যারা হচ্ছে বাইপাস করতে পারে। তো বাইপাস জিপিটি কিংবা বাইপাস এআই এরকম অনেকগুলা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি এটাকে হিউম্যানাইজ করে নিতে পারেন, যে মানুষ জেনারেল মানুষ কিভাবে লিখে ওই রকম করে নিতে পারেন। তবে কভার লেটার, রিজিউমি দুইটাই আপনার নিজের জিনিস, এগুলো আপনার একদম একান্ত জিনিস, যেটা আপনি নিজেকে সেল করার জন্য ইউজ করবেন। বেটার এটা নিজের টাইম দিয়ে করে নেওয়া বেটার। ডেফিনেটলি গ্রামাটিক্যাল ব্যাপার থাকে, ল্যাঙ্গুয়েজের মানে সুন্দরভাবে প্রেজেন্ট করার ব্যাপার থাকে। এটা আপনার কোনো ফ্রেন্ড কিংবা অন্য কেউ থাকলে, যেমন এসসিজি আছে, এরকম সার্ভিস নিয়েও কারেক্ট করে নিতে পারেন। অনেক ধন্যবাদ হাসনাত ভাইকে। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। মাহমুদ। Zahin Bhai was saying that there will be like 3 to 5 rounds in the interview. So my question is, like, can you please elaborate about those rounds? Interview round গুলো আসলে কেমন হয়ে থাকে? Do they focus on lead code or do they focus on take home project? Sure. And Right. yeah. Okay, yeah. Sure. Usually lowest আমি যা দেখেছি 3টার মতো রাউন্ড হয়, that's the lowest number. Up to 5 or 6 even. 6 খুবই রেয়ার, বাট আপ টু 5 ইউজুয়ালি 3টা-4টা রাউন্ড বা 5টা এরকম বলা যায়। এটা খুব মানে ভ্যারি করে। তো রাউন্ড গুলা হ্যাঁ, তো রাউন্ডের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম একটা রাউন্ড হচ্ছে টেকনিক্যাল রাউন্ড হয়। সো ইফ ইউ আপনি যেহেতু লিড করে কথা বললেন, আই টেক দ্যাট ইউ আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর প্রোগ্রামার। Yep. সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, ইফ ইউর ডেভঅপস ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, নেটওয়ার্ক স্পেশালিস্ট, আপনার টেকনিক্যাল রাউন্ড ম্যাক্সিমাম একটা হবে। এবং ইউজুয়ালি নট, এটা কোম্পানি ওয়াইজ ডেফিনেটলি ভ্যারি করে, বাট ইউজুয়ালি এটা খুবই লাইট হয়। মানে দ্য টেকনিক্যাল পার্ট ইজ দ্য লাইটেস্ট পার্ট। দে ডু নট ফোকাস অন লাইক আপনি একেবারে গুগল লেভেলের মানে প্রোগ্রামার কিনা, বা আপনি মেটাতে প্রোগ্রামিং করতে পারেন কিনা, মানে এই ধরনের জিনিসপত্র দে আর নট রিয়েলি নট বদার্ড। হাসনাত ভাই তার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এই বিষয়ে, বাট ইউজুয়ালি বা আমার নিজের এক্সপিরিয়েন্সও এটা, যে তারা টেকনিক্যাল ফোকাস খুব কম দেয়। এবং মানে আপনার যদি ধরেন 5টা রাউন্ড হয়েছে বা 4টা রাউন্ড হয়েছে, একটা রাউন্ড হলো টেকনিক্যাল রাউন্ড। টেকনিক্যাল রাউন্ড উড বি দ্য ইজিয়েস্ট ওয়ান অর দ্য শর্টেস্ট ওয়ান। কেউ শুধু মানে টেকনিক্যাল রাউন্ডটা ওরা শুধু দেখে যে মানে আসলেই আছে কিনা, মানে হালকা কিছু
চালানো যায় কিনা, টেকনিক্যাল রাউন্ডে ওরা দেখে যে মোটামুটি শিখে নিতে পারবে কিনা, বা মানে এক বেসিক গ্রাউন্ড তার মানে স্ট্রং কিনা, গ্রাউন্ডটা আছে কিনা। অ্যাডভান্স এনিওয়ান ক্যান বি অ্যাডভান্স গিভেন এনাফ টাইম এন্ড এফোর্ট। ওরা যেটা দেখে, বাকি এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে বাকি রাউন্ড গুলাতে কি করে। মেইনলি দে টেক অন ইউর সফট স্কিলস, আপনি কি পরিমাণ স্ট্রেস নিতে পারেন। আমার পার্সোনাল ইন্টারভিউতে, আমার লাস্ট জবে বা কারেন্ট জবে যেটা, এটার ইন্টারভিউটা আমার মনে আছে। আমার টোটাল 3টা রাউন্ড হয়েছিল, 4টা রাউন্ড হয়েছিল। এর মধ্যে আমার হার্ডেস্ট ছিল প্রায় 2.5 ঘন্টার একটা রাউন্ড ছিল এইচআর এর সাথে। বাকি রাউন্ড গুলো প্রত্যেকটা হাফ এন আওয়ার 40 মিনিটস এরকম, মানে দেখতে দেখতে চলে গেছে। বাট আমার সেকেন্ড রাউন্ডটা হয়েছে প্রায় 2.5 আওয়ার্স 3 আওয়ার্স এর মতো, এবং এখানে পুরা হচ্ছে সাইকোলজিক্যাল, পুরাটা ছিল সাইকোলজিক্যাল ইন্টারভিউ। আমি মানে দে জাস্ট স দ্যাট ফার্স্ট অফ অল আমি আমার ব্রেকিং পয়েন্ট কতদূর, মানে স্ট্রেস নিতে পারি কতদূর, বা খুবই আনকমফোর্টেবল সিচুয়েশন আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি। খুবই উইয়ার্ড প্রশ্ন করলে, আউট অফ নোয়ার কোয়েশ্চেন করলে ওগুলা আমি কিভাবে হ্যান্ডেল করতেছি, মানে কি বলে এগুলোকে, সাডেন সিনারিও গুলার আমি কিভাবে হ্যান্ডেল করতেছি। তো টোটালি হচ্ছে যে আমার মানসিক মানে মেন্টাল কম্পিটেন্সটা কিরকম, এটাই ওরা চেক করছে। আর বাকিগুলা মেইনলি ফর্মাল, মানে ইনফর্মাল ফর্মাল, মানে মিক্সার একটা কোন রকম একটা করা দরকার দেখে করছে আর কি। বাট এটা ছিল মানে সেকেন্ড রাউন্ডটা আমার এইচআর ইন্টারভিউটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ওদের কাছে, যে টু চুজ দ্যাট, মানে আমি কম্পিটেবল কোম্পানির জন্য। একটু জানতে চাচ্ছিলাম যে জার্মানিতে ডিজিটাল মার্কেটিং এর স্কোপটা কেমন? যদিও এটা ডিরেক্টলি কম্পিউটার সায়েন্স রিলেটেড না, বাট ইটস আইটি জব লাইক রিলেভেন্ট। সো একটু জানতে চাচ্ছিলাম। যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে এসইও কানেক্টেড না। জার্মানিতে আসলে ওরা একটা কমপ্লিট প্যাকেজ চায়। যেমন হচ্ছে ধরেন যদি আমি হামবুর্গে একটা বড় একটা রিয়েল এস্টেট কোম্পানি ইগল নামে পরিচিত। সো ওদের ডিজিটাল মার্কেটিং এসইও টিম হচ্ছে 100 জনের উপরে, যার কিনা হচ্ছে পুরো 35টা দেশ হচ্ছে অপারেশনটা চালায়। সো এইরকম অনেকগুলো কোম্পানি আছে যাদের আসলে এই সেক্টরটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সার্চ করলে বা হচ্ছে অনলাইনে প্রেজেন্স তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। বাট সেক্ষেত্রে আপনার জন্য একটা চ্যালেঞ্জ হবে যে যেহেতু আপনার টিমের ম্যাক্সিমাম মানুষজন জার্মান হবে বা এখানকার অলরেডি আছে, সো ল্যাঙ্গুয়েজটা একটু ভালো হলে ভালো হয় আর কি, জব পেতে অনেক বেশি ইজি হবে আর কি। আমার হচ্ছে হাসনাত রিয়াদ ভাইয়ের কাছে মানে স্পেসিফিকলি কোশ্চেন ছিল। আমি হচ্ছে একটা রিনাউন্ড কোম্পানিতে সিনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি, 3.5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স। আমার সার্টিফিকেশন সিএস ইজিপিটি আছে। আর ট্রাই হ্যাকমিতে আমার গ্লোবাল র্যাঙ্ক 1000 এর মধ্যে আছি। আর ট্রাই হ্যাকমি হ্যাক দ্য বক্সে আমার ভালোই আছে, হ্যাকার র্যাঙ্ক আছে। আর আমার যেটা কোশ্চেন, জার্মানিতে ওএসসিপি সার্টিফিকেশন করলে কেমন বেনিফিট পাওয়া যাবে, আর ভিএপিটি রিলেটেড জবে অপরচুনিটি কেমন? ওকে, সার্টিফিকেশনের জিনিসটা আমি আগেও বলছি, আপনি হয়তো শুনছেন, আবার একটু করি। সেটা হচ্ছে সার্টিফিকেশন হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ অলওয়েজ, যে যদি আপনি ওএসসিপি রিলেটেড জবের জন্য ইন্টারেস্টেড হন, তাহলে এটা থাকাটা আপনার অ্যাডেড অ্যাডভান্টেজ, এবং এটা আপনাকে মানে এক্সট্রা একটা ভ্যালিউ দেয় যে আপনি এই ফিল্ডটার জন্য ইন্টারেস্টেড এবং আপনি এটার জন্য ওইভাবে কাজও করছেন। সাইবার সিকিউরিটিতে ওভারঅল সবগুলা ডিপার্টমেন্টের জন্যই আপনার আছে, অপরচুনিটি আছে, এবং ইকুয়াল অপরচুনিটি। কারণ এখানে হচ্ছে ওদের ডেটা প্রোটেকশন লর কারণে এটা খুবই ইম্পর্টেন্ট ওদের কাছে, এবং এই ফিল্ডগুলা তো অনেক লোক নেই। এটা এমন না যে শুধু অনলি সাইবার সিকিউরিটি নিয়ে আপনাকে বাকি ইয়েগুলা করতে দিবে, এরকম না। সব ডিপার্টমেন্টের জন্যই আলাদা আলাদা সমান অপরচুনিটিস আছে। সো আমাদের সামনে অনেকগুলা এপিসোড হবে যেগুলার নোটিফিকেশন আপনারা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। ইভেন হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের মনে যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের ফ্রি স্লটগুলো বুক করেন, আমরা সেখানে ডিটেলস আলোচনা করব। ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে আবারও কোন এপিসোডে। কানেক্টিং ডটস এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।